এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি অনেক পপুলার একটা কবিতা দ্য ফেয়ারি কুইনের ক্যান্টো 1 নিয়ে। এডমন্ড স্পেন্সারের লেখা এই কবিতাটা আমরা প্রথমেই পড়ছি আজকে যেই অংশটা, সেই অংশটায় রয়েছে কবির কাব্যযাত্রার বিবরণ এবং তার মহাকাব্যের উদ্দেশ্য। এটি একটি এপিক ইনভোকেশন, যেখানে কবি কাব্যদেবী অর্থাৎ মিউজ এবং অন্যান্য দেবতাদের কাছে সহায়তা প্রার্থনা করছেন। সো প্রথমে আমরা 1 থেকে 9 যে লাইনগুলো রয়েছে, 1 থেকে 9 লাইন পর্যন্ত আমরা পড়বো, যেটাকে এপিক ইনভোকেশন বলা হয়। আর যারা আমার ভিডিও দেখো তারা কম বেশি জানো আমি প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন ধরে পড়াতে পছন্দ করি, সেই সাথে কোথায় কোন লিটারারি ডিভাইস ইউজ হয়েছে, কেন ইউজ হয়েছে, আমি সেগুলো সম্পর্কেও আলোচনা করি। সো প্রতিবারের মতো এই ভিডিওটাতেও থাকছে ডিটেলস। সো দেখো প্রথম লাইনে বলছে, why the man whose muse whilom did mask। তো এখানে লো মানে হচ্ছে দেখো, আশ্চর্যের বা দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত হয়েছে এই লো। মিউজ বলতে বোঝায় কাব্য প্রেরণা, অর্থাৎ গ্রিক পুরাণ অনুযায়ী শিল্প ও জ্ঞানের দেবীকে বোঝায়। ভাইলাম বলতে বোঝাচ্ছে পূর্বে বা এক সময়, আর এখানে মেস্ক মানে বোঝানো হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। তো ওভারঅল লাইনের মানেটা এমন দাঁড়াচ্ছে, কবি নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং বলছেন একসময় তার কাব্য প্রেরণা এক ধরনের ছদ্মবেশ ধারণ করত, অর্থাৎ তিনি আগে গ্রামীণ কবিতা লিখতেন। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছি, কারণ এখানে সরাসরি মিউজকে মেনশন করা হয়েছে, মিউজ বা কাব্য প্রেরণাকে সম্বোধন করা হয়েছে। এছাড়াও আমরা মেটাফোর দেখতে পাই, ম্যাস্কিং। এই শব্দটা কাব্যের ধরন পরিবর্তনের প্রতীক। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, as time had taught in lowly shepherds wits। as time had taught অর্থাৎ সময় যেভাবে শিখিয়েছে, lowly অর্থাৎ বিনীত বা সাধারণভাবে, shepherds wits অর্থাৎ রাখালের পোশাক। এখানে গ্রামীণ কবিতার রূপক হিসেবে রাখালের পোশাক ব্যবহার করা হচ্ছে বা shepherds wits ব্যবহার হচ্ছে। এই লাইনটার ব্যাখ্যা এরকমটা দাঁড়ায়, তিনি একসময় সাধারণ রাখালের জীবন নিয়ে কবিতা লিখতেন, যেমন দ্য শেফার্ডস ক্যালেন্ডার করেছেন। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, শেফার্ডস উইটস দ্বারা গ্রামীণ কাব্যরূপকে বোঝানো হয়েছে। 3 নম্বর লাইনে বলছে, am now enforced a far unfitter task। enforced অর্থাৎ বাধ্য করা হয়েছে, far আনফিটার টাস্ক অর্থাৎ আরো কঠিন ও অযোগ্য কাজ। ওভারঅল লাইনের মানেটা এমন দাঁড়ায়, তিনি এখন এক নতুন ও কঠিন কাজে মহাকাব্য রচনা করতে বাধ্য হয়েছেন, বা তিনি এখন এক নতুন ও কঠিন কাজে বাধ্য হয়েছেন। কিসে বাধ্য হয়েছেন? মহাকাব্য রচনায়, যা তার আগের কাজের চেয়ে ভিন্ন। এখানে আমরা কন্ট্রাস্ট ব্যবহার দেখতে পাই, যেটাকে অ্যান্টিথেসিসও বলা হয়। পূর্বের সহজ কাব্য বনাম নতুন কঠিন কাব্যরূপ। For trumpets, stern to chang mine Odin reeds। এখানে ট্রাম্পেট স্টার্ন বলতে যুদ্ধের তুর্যধ্বনি বোঝানো হচ্ছে। অডেন রিডস অর্থাৎ বাঁশের বাঁশি অর্থাৎ গ্রামীণ কবিতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে চাং অর্থাৎ পরিবর্তন করা। তো এই লাইনটার মানে এমনটা দাঁড়ায়, তিনি বলেছেন তাকে এখন যুদ্ধের বীরত্ব গাথা লিখতে হবে, যা আগে সহজ গ্রামীণ কবিতার মতো ছিল। এখানে আমরা মেটাফোরের ব্যবহার দেখতে পাচ্ছি, ট্রাম্পেটস স্টার্ন অর্থাৎ যুদ্ধের প্রতীক, আর অডার্ন রেটস অর্থাৎ গ্রামীণ কবিতার প্রতীক। এদিকে কিন্তু আমরা সিম্বলিজমও নোটিস করি, দেখো বাঁশির পরিবর্তে যুদ্ধের তুর্য ধরা হয়েছে, যা যুদ্ধ গাথায় রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। 5 নাম্বার লাইনে এখানে কবি বলছেন, and sing of knights and ladies gentle deeds। নাইটস অর্থাৎ বীর যোদ্ধা বোঝাচ্ছে, ladies gentle deeds অর্থাৎ মহৎ নারীদের কর্ম। অর্থাৎ তিনি এই লাইনটা মানে বুঝিয়েছেন এখন তিনি রাজকীয় বীরত্ব ও মহৎ কর্ম নিয়ে লিখবেন। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাচ্ছি, ladies gentle deeds শব্দদ্বয়ে এল ও ডি ধ্বনি পুনরাবৃত্তি হয়েছে। এছাড়াও পিক কনভেনশন দেখতে পাচ্ছি, রাজকীয় চরিত্রদের প্রশংসা মহাকাব্যের একটি বৈশিষ্ট্য। 6 নম্বর লাইনে বলা হচ্ছে, whose prayers having slept in silence long। প্রেইজেস অর্থাৎ প্রশংসা, স্লেপ
ইন সাইলেন্স অর্থাৎ দীর্ঘদিন ধরে নীরব ছিল। এই লাইনটার ব্যাখ্যা করতে গেলে এমন দাঁড়ায়, এই মহৎ বীরত্ব গাথা এতদিন নীরব ছিল, যা তিনি আবার লিখবেন। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাচ্ছি প্রেইজেস বা প্রশংসাকে ঘুমন্ত বলা হয়েছে। 7 নম্বর লাইনটা দেখো, মি অল টু মিন দ্য স্যাক্রেড মিউজ এরিডস। মিন অর্থাৎ সাধারণ বা নগণ্য, স্যাক্রেড মিউজ অর্থাৎ পবিত্র কাব্য প্রেরণা, এরিড অর্থাৎ শিক্ষা দেওয়া বা নির্দেশ দেয়া। অর্থাৎ এমন দাঁড়াচ্ছে এই লাইনটার ব্যাখ্যা, তিনি নিজেকে একজন সাধারণ লেখক হিসেবে উল্লেখ করেছেন এবং কাব্য প্রেরণার সহায়তা চাচ্ছেন। এখানে আমরা লিটারি টার্ম হিসেবে হিউমিলিটি টোপোস দেখতে পাই। এই সম্পর্কে তোমরা যারা প্রথমবার শুনছো তাদেরকে বলি, একজন কবি নিজেকে নগণ্য হিসেবে উল্লেখ করছেন। ঠিক আছে, এই যে নগণ্য হিসেবে উল্লেখ করা, এটা মহাকাব্যের একটি বৈশিষ্ট্য, এটাকে হিউমিলিটি টোপোস বলা হয়। 8 নম্বর লাইনে দেখো, টু ব্লেজন ব্রড অ্যামংগেস্ট হার লার্নড থ্রং। ব্লেজন ব্রড অর্থাৎ গৌরব গাথা প্রচার করা, লার্নড থ্রং অর্থাৎ পণ্ডিত ব্যক্তিদের মাঝে। তিনি চান তার মহাকাব্য পণ্ডিতদের মাঝে সম্মানিত হোক। এখানে অ্যালিটারেশন দেখতে পাচ্ছি আমরা। দেখো, ব্লেজন ব্রড শব্দদ্বয়ে বি ধ্বনির পুনরাবৃত্তি হচ্ছে। Fierce wares and faithful loves shall moralize my song. 9 নম্বর লাইন। Fierce wares অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধ, faithful loves অর্থাৎ বিশ্বস্ত প্রেম এবং moralize অর্থাৎ নৈতিক শিক্ষা প্রদান করা। পুরো লাইনটার মানে দাঁড়ায়, তার কবিতার মূল বিষয়বস্তু হবে যুদ্ধ ও প্রেম, যা পাঠকদের জন্য নৈতিক শিক্ষা বহন করবে। এখানে আমরা juxtaposition দেখতে পাই, অর্থাৎ যুদ্ধ ও প্রেমের বৈপরীত্য। এখানে আমরা থিমের একটা ইঙ্গিত দেখতে পাই যে কবিতাটার থিম কি হতে পারে। যুদ্ধ, প্রেম এবং নৈতিকতা এই কাব্যের মূল থিম হতে পারে। তো এই প্রথম স্তবকটি এপিক ইনভোকেশন বা মহাকাব্যের প্রচলিত উদ্বোধনী অংশ হিসেবে ধরা হয়। কবি তার আগের কবিতাগুলোর থেকে সরে এসে এক নতুন বীরত্বগাথা রচনা করতে যাচ্ছেন, যা তার জন্য কঠিন কাজ। এজন্য তিনি কাব্য প্রেরণার সাহায্য প্রার্থনা করছেন, অর্থাৎ মিউজ দেবীর সাহায্য প্রার্থনা করছেন। এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় কবিতাটি বিভিন্ন লিটারি টার্ম দ্বারা সুসজ্জিত, পরিপূর্ণ। এটি শুধু একজন কবির স্বগতোক্তি নয়, বরং পুরো মহাকাব্যের সারমর্ম প্রকাশ করে। চলো আমরা এই কবিতার দ্বিতীয় স্তবকটাও একটু পড়ি, যেখানে 10 লাইন থেকে 18 লাইন পর্যন্ত থাকবে। এই 10 নম্বর লাইনে বলা হচ্ছে, হেল্প দেন ও হোলি ভার্জিন চিফা ও নাইন। হেল্প বোঝাচ্ছে সাহায্য করো, হোলি ভার্জিন পবিত্র কুমারী, শিফা অফ নাইন অর্থাৎ 9 জন মিউজের প্রধান, গ্রিক পুরাণ অনুযায়ী শিল্প ও কবিতার দেবী ক্যালিওপিকে ইঙ্গিত করছেন। এইখানে লাইনটার মানে দাঁড়ায়, কবি কাব্য প্রেরণা দেবী ক্যালিওপিকে সাহায্যের জন্য ডাকছেন, যিনি 9 জন মিউজের মধ্যে প্রধান। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই, কারণ দেবীকে সরাসরি সম্বোধন করা হয়েছে। অ্যালিউশন দেখতে পাই, গ্রিক পুরাণের মিউজদের প্রতি ইঙ্গিত। দাই উইকার নভেস অর্থাৎ 11 নম্বর লাইনে বলছে, দাই উইকার নভেস টু পারফর্ম দাই উইল। উইকার নভেস বলতে দুর্বল শিক্ষানবিশ, অর্থাৎ কবি এখানে নিজেকে বোঝাচ্ছেন। পারফর্ম দাই উইল তোমার ইচ্ছা সম্পূর্ণ করা। অর্থাৎ পুরো লাইনটা যদি আমরা ব্যাখ্যা করি, এমন মানে দাঁড়ায় যে কবি নিজেকে দুর্বল ও অনভিজ্ঞ কবি হিসেবে দেখছেন এবং দেবীর ইচ্ছা অনুযায়ী তার কাজ সম্পন্ন করতে চান। এখানে আমরা আবার হিউমিলিটি টোপোস দেখতে পাই, অর্থাৎ নিজেকে নগণ্য হিসেবে উপস্থাপন করা। 12 নম্বর লাইনে বলছে, লে ফোর্থ আউট অফ দাইন এভারলাস্টিং স্ক্রাইন। লে ফোর্থ অর্থাৎ প্রকাশ করা, এভারলাস্টিং স্ক্রাইন অর্থাৎ চিরস্থায়ী গ্রন্থাগার। লাইনটার মানে দাঁড়ায়, কবি দেবীকে তার জ্ঞানের ভান্ডার থেকে প্রাচীন কাহিনীগুলো প্রকাশ করতে বলেছেন। মেটাফোর দেখতে পাই, এভারলাস্টিং স্ক্রাইন জ্ঞানের ভান্ডারের প্রতীক। 13 নম্বর লাইনে বলছে, দ্য অ্যান্টিক রোলেস হুইচ দেয়ার লাই হিডেন স্টিল। অ্যান্টিক রোলেস অর্থাৎ প্রাচীন পাণ্ডুলিপি, লাই হিডেন স্টিল এখানে লুকায়িত আছে। কবি চান দেবী লুকিয়ে থাকা প্রাচীন কাহিনীগুলো প্রকাশ করুন, যা এখনো বিস্তৃত। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, পুরনো পাণ্ডুলিপির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 14 নম্বর লাইনে বলছে, অ ফেরি নাইটস অ্যান্ড ফেরিয়েস্ট টেনাকুইল অর্থাৎ ফেরি নাইটস পরিদের যোদ্ধারা,
ফেরিয়াস টেনাকুইল রোমান পুরাণের এক কল্পিত রানী। এখানে ব্যাখ্যা এই লাইনটার এমন দাঁড়ায় কবিতার মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলতে চান, বিশেষত এক ব্রিটিশ রাজপুত্র ও তার অনুসন্ধানের গল্প। এখানে আমরা মাইথোলজিক্যাল অ্যালিউশন দেখতে পাই, অর্থাৎ ট্যানাকুইল চরিত্রটি রোমান ইতিহাস ও ব্রিটিশ কিংবদন্তির সাথে সম্পর্কিত। 15 নম্বর লাইনে কবি বলছেন হুম দ্যাট মোস্ট নোবেল ব্রিটন প্রিন্স লং। নোবেল ব্রিটন প্রিন্স অর্থাৎ মহৎ ব্রিটিশ রাজপুত্র। তিনি সেই রাজপুত্রের কথা বলছেন যিনি এই পুরীর রাজ্যের সন্ধানে ছিলেন। এখানে আমরা এপিথেট দেখতে পাই। মোস্ট নোবেল শব্দটি ব্রিটিশ রাজপুত্রের জন্য বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। 16 নম্বর লাইনে বলছে সট থ্রু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাফার্ড সো মাচ ইল। সট থ্রু দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে অনুসন্ধান করেছেন। সাফার্ড সো মাচ ইল অনেক কষ্ট সহ্য করেছেন। এই লাইনটি রাজপুত্রের কষ্টের প্রতিফলন দেখাচ্ছে, যিনি বহু দুঃখ কষ্ট সহ্য করে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। এখানে আমরা হাইপারবোল দেখতে পাই। এখানে রাজপুত্রের কষ্টকে অতিরঞ্জিত করা হয়েছে। 17 নম্বর লাইনে বলছে দ্যাট আই মাস্ট রিউ হিজ আন্ডারসার্ভড রং। রিউ অর্থাৎ অনুশোচনা করা, আন্ডারসার্ভড রং অর্থাৎ অন্যায়ভাবে প্রাপ্ত দুঃখ। এখানে এমনটা ব্যাখ্যা করা যায় কবি রাজপুত্রের প্রতি হওয়া অবিচার নিয়ে শোক প্রকাশ করছেন। এখানে প্যাথোস দেখতে পাই আমরা, পাঠকের সহানুভূতি জাগানোর কৌশল। এইবার আসে 18 নম্বর লাইন, যেটা দ্বিতীয় স্তবকের শেষ লাইন। ও হেল্প দাও মাই উইকস উইট অ্যান্ড শার্পেন মাই ডাল টং। উইক উইট অর্থাৎ দুর্বল বুদ্ধি, শার্পেন মাই ডাল টং অর্থাৎ আমার নিষ্ক্রিয় ভাষাকে শানিত করো। কবি দেবীর কাছে তার লেখার দক্ষতা বাড়ানোর অনুরোধ করছেন। এখানে আমরা পার্সনিফিকেশন হিসেবে দেখতে পাই উইট ও টংকে জীবন্ত বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আমরা এখন যে স্তবকটি পড়লাম এটাও ইনভোকেশন অংশ, ঠিক আছে, অর্থাৎ আহ্বান। প্রথম 4টা স্ট্যাঞ্জা কবি এখানে ইনভোকেশন রেখেছেন। আমরা আরো দুটো স্ট্যাঞ্জা পড়ছি। আমরা এবার পড়ছি 3rd স্ট্যাঞ্জা। এখানে 19 নম্বর লাইনে কবি বলছেন অ্যান্ড দাও মোস্ট dreaded imp of highest Jove অর্থাৎ মোস্ট dreaded imp সবচেয়ে ভীতিপ্রদ সন্তান, হাইয়েস্ট জোভ অর্থাৎ সর্বোচ্চ দেবতা জুপিটার, ঠিক আছে। এই লাইনটার ব্যাখ্যা এমন দাঁড়ায় এখানে ইম্প শব্দটি সন্তান বা শাখা বোঝাতে ব্যবহৃত হয়েছে, যা কামদেব বা কিউপিডকে বোঝানো হচ্ছে, যিনি ছিলেন ভেনাসের একমাত্র সন্তান। কবি তাকে ভয়ঙ্কর বলেছেন কারণ সে প্রেমের বান দিয়ে অস্থিরতা সৃষ্টি করে। এখানে আমরা মাইথোলজিক্যাল অ্যালিউশন দেখতে পাই। গ্রিক ও রোমান পুরাণে জুপিটার ও কামদেবের প্রতি ইঙ্গিত। এখানে এপিথেট দেখতে পাই, অর্থাৎ মোস্ট dreaded imp দ্বারা কামদেবকে বর্ণনা করা হয়েছে। 20 নম্বর লাইনে বলছে ফেয়ারি ভেনাস সন দ্যাট উইথ দাই ক্রুয়েল ডার্ট। ফেয়ারি ভেনাস সন অর্থাৎ সুন্দরী ভেনাসের পুত্র কামদেব, ক্রুয়েল ডার্ট অর্থাৎ নিষ্ঠুর তীর। এই লাইনটার মানে এমন যে কামদেব অর্থাৎ কিউপিড, যিনি প্রেমের দেবতা এবং ভেনাসের পুত্র, তার তীর দ্বারা মানুষের হৃদয়ে প্রেম জাগিয়ে তোলেন। এখানে কিন্তু আমরা এপিথেট দেখতে পাই, ফেয়ারি ভেনাস সন শব্দ বন্ধে কামদেবের প্রশংসা করা হয়েছে। এখানে আমরা পার্সনিফিকেশনের ব্যবহার দেখতে পাই, তীরকে নিষ্ঠুর বলা হয়েছে। 21 নাম্বার লাইনে কবি বলছেন at that good night so cunningly didst rove। গুড নাইট অর্থাৎ মহৎ যোদ্ধা, রেড ক্রস নাইটকে বুঝিয়েছেন। কানিংলি ডিডস্ট রোভ অর্থাৎ চতুরতার সাথে আঘাত করা। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে কামদেব যোদ্ধার হৃদয়ে প্রেমের বাণ নিক্ষেপ করেছেন, যা তার জন্য এক নতুন যাত্রার সূচনা করেছে। এখানে আমরা আইরনি দেখতে পাই, কামদেবকে কানিং বলা হয়েছে, যা সাধারণত প্রেমময় দেবতার জন্য ব্যবহৃত হয় না। 22 নম্বর লাইনে কবি বলছেন দ্যাট গ্লোরিয়াস ফায়ার ইট নিডলড ইন হিজ হার্ট। গ্লোরিয়াস ফায়ার অর্থাৎ মহিমান্বিত আগুন বা প্রেমের আগুন, নিডলড ইন হিজ হার্ট অর্থাৎ তার হৃদয়ে জ্বালিয়ে তুলেছিল। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে যে কামদেবের তীর প্রেমের আগুন জ্বালিয়ে দেয়, যা মহৎ ও কষ্টকর দুটোই হতে পারে। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, প্রেমকে গ্লোরিয়াস ফায়ার বলা হয়েছে। অপরদিকে ইমেজারি দেখতে পাই, আগুনের ছবি ব্যবহার করে আবেগ ফুটিয়ে তোলা হয়েছে।
23 নম্বর লাইনে বলছে lay now thy deadly heaven bow apart. deadly heaven bow অর্থাৎ মৃত্যুবাহী কৃষ্ণ কাঠের ধনুক অর্থাৎ কিউপিডের ধনুক। অ্যাপার্ট অর্থাৎ এক পাশে রাখো। অর্থাৎ কবি এখানে বলেছেন, কবি কিউপিডকে বলেছেন এবার তার প্রেমের ধনুক সরিয়ে রাখতে, কারণ যুদ্ধের পরিবর্তে এখন প্রেমের জয়গান গাওয়া হবে। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই, কিউপিডের প্রতি সরাসরি আহ্বান। এরপরে আমরা চলে আসছি 24 নম্বর লাইনে। এখানে বলছে and with thy mother mild come to mine aid. thy mother mild অর্থাৎ তোমার মৃদু স্বভাবের মা অর্থাৎ ভেনাসকে বোঝাচ্ছে, মাইন এইড আমার সহায়তায় এসো। কবি কিউপিড ও তার মা ভেনাসের সাহায্য চাইছেন যেন তার কাব্য প্রেমের মাধুর্য আনতে পারে। এখানে আমরা অ্যালিটারেশন দেখতে পাচ্ছি, মাদার মাইল্ড। এবার চলে আসে আমাদের 25 নম্বর লাইন। সেখানে বলা হচ্ছে কাম বোথ অ্যান্ড উইথ ইউ ব্রিং ট্রিমফ্যান্ট মার্ট। ট্রিমফ্যান্ট মার্ট অর্থাৎ বিজয়ী যুদ্ধ দেবতা মার্সকে বোঝাচ্ছেন। ভেনাস এবং কামদেবের সাথে মার্সকেও ডাকছেন কবি, কারণ তিনি প্রেমের পাশাপাশি যোদ্ধাদেরও রোমাঞ্চ তুলে ধরতে চান। এখানে আমরা মাইথোলজিক্যাল অ্যালিউশন দেখতে পাই, মার্সকে উল্লেখ করা হয়েছে। 26 নম্বর লাইনে বলছে ইন লাভস অ্যান্ড জেন্টল জলিটাইস অ্যারাইড। লাভস অ্যান্ড জেন্টল জলিটাইস বলতে প্রেম ও আনন্দপূর্ণ উৎসব, অ্যারাইড অর্থাৎ সাজানো। মার্স সাধারণত যুদ্ধের দেবতা হলেও এখানে প্রেম ও আনন্দের আবহে তাকে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা আইরনি দেখতে পাই, কারণ যুদ্ধ দেবতা প্রেমের পোশাকে দেখা যাচ্ছে। 27 নম্বর লাইনে দেখছি কবি বলেছেন আফটার হিজ মার্ডারাস স্পয়েলস অ্যান্ড ব্লাডি রেজ অ্যালাইড। মার্ডারাস স্পয়েলস অর্থাৎ হত্যার ধ্বংসাবশেষ এবং ব্লাউডি রেজ অ্যালাইড রক্তাক্ত ক্রোধ কমে যাওয়া। অর্থাৎ মার্স যুদ্ধের রক্তপাতের পর শান্ত হয়েছেন, এখন তিনি প্রেমময় চিত্রে আবির্ভূত। এখানে আমরা কন্ট্রাস্ট দেখতে পাই, যুদ্ধের ধ্বংসের পর প্রেমের আবির্ভাব। আমাদের তৃতীয় স্তবকটা শেষ, এবার আমরা চতুর্থ স্তবক দিয়ে এই ইনভোকেশন পার্টটা শেষ করব। এটা শুরু হচ্ছে লাইন 28 থেকে, শেষ হচ্ছে লাইন 36-এ। 28 নম্বর লাইনে কবি বলছেন অ্যান্ড উইথ দেম ইক ও গডেস হ্যাভেনলি ব্রাইড। গডেস হ্যাভেনলি ব্রাইড বলতে স্বর্গীয় উজ্জ্বল দেবী। এখানে দেবী এলিজাবেথ অর্থাৎ রানী প্রথম এলিজাবেথকে দেবী বলে সম্বোধন করছেন। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই, দেবীর প্রতি সরাসরি আহ্বান। 29 নম্বর লাইনে বলছে মিরর অফ গ্রেস অ্যান্ড ম্যাজেস্টি ডিভাইন। মিরর অফ গ্রেস অনুগ্রহের প্রতিচ্ছবি, ম্যাজেস্টি ডিভাইন অর্থাৎ স্বর্গীয় গরিমা। রানী এলিজাবেথকে অনুগ্রহ ও গরিমার প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, মিরর অফ গ্রেস শব্দ বন্ধে রানীকে তুলনা করা হয়েছে। 30 নম্বর লাইনে কবি বলছেন গ্রেট লেডি অফ দ্য গ্রেটেস্ট ইজল হুজ লাইট। গ্রেটেস্ট ইজল বলতে বৃহত্তম দ্বীপ বা ইংল্যান্ডকে বুঝিয়েছে, হুজ লাইট যার আলো। রানী এলিজাবেথ ব্রিটেনের সবচেয়ে সম্মানিত নারী, এটা হচ্ছে এই ওভারঅল লাইনের মানে। এখানে আমরা হাইপারবোল দেখতে পাচ্ছি, গ্রেটেস্ট ইজল দ্বারা ইংল্যান্ডকে বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। 31 নম্বর লাইনে বলা হচ্ছে লাইক ফোয়েবাস ল্যাম্প throughout the world doth shine. ফোয়েবাস ল্যাম্প অর্থাৎ সূর্যোদয় ফোবাসের প্রদীপ। রানী এলিজাবেথের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখানে আমরা সিমিলি দেখতে পাই, লাইক ফোয়েবাস ল্যাম্প তুলনামূলক উপমা। এইবার দেখো আমরা 32 নম্বর লাইনে চলে আসছি। এখানে বলছেন কবি শেড দাই ফেয়ারি বিমস ইনটু মাই ফেবল আইন। শেড দাই ফেয়ারি বিমস অর্থাৎ তোমার সুন্দর আলো ছড়িয়ে দাও, ফিবল আইন দুর্বল চোখ। কবি রানী এলিজাবেথকে অনুরোধ করছেন যেন তিনি তার অনুগ্রহ জ্ঞান কবির দুর্বল চোখের ওপর বর্ষণ করেন, যাতে কবি সুন্দরভাবে তার কাব্য রচনা করতে পারেন। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, রানীর আলোকে ফেয়ারি বিমস বলা হয়েছে। মেটাফোর দেখতে পাচ্ছি, রানীর অনুগ্রহকে আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। 33 নম্বর লাইনে বলা হচ্ছে and raise my thoughts too humble and too vile. raise my thoughts আমার চিন্তাগুলোকে উঁচু করো, to humble and to vile খুবই নিচু ও তুচ্ছ।
অর্থাৎ কবি মনে করেন তার চিন্তা খুবই সাধারণ এবং উচ্চমানের সাহিত্য রচনার জন্য তা যথেষ্ট নয়, তাই তিনি রানীর আশীর্বাদ কামনা করছেন। এখানে আমরা হাইপারবোল দেখতে পাই। নিজের চিন্তাকে টু ভাইল বলা হয়েছে, যা অতিরঞ্জিত বিনয়ের প্রকাশ করেছে। 34 নম্বর লাইনে কবি বলছে টু থিঙ্ক অফ দ্যাট ট্রু গ্লোরিয়াস টাইপ অফ দাইন। ট্রু গ্লোরিয়াস টাইপ অফ দাইন অর্থাৎ তোমার প্রকৃত মহিমান্বিত রূপ। এখানে এই লাইনে কবি রানী এলিজাবেথকে প্রশংসা করছেন এবং বলছেন তিনি এত মহান যে তার প্রকৃত রূপ কল্পনা করাও কবির জন্য কঠিন। এখানে আমরা এপিথেট দেখতে পাই। ট্রু গ্লোরিয়াস টাইপ দিয়ে রানীর মহিমা বোঝানো হয়েছে। দ্য আর্গুমেন্ট অফ মাইন অ্যাপ্লিকেটেড স্টাইল। আর্গুমেন্টস অর্থাৎ বিষয়বস্তু, অ্যাপ্লিকেটেড স্টাইল অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত শৈলী। এখানে কবি বলছেন তার কাব্যশৈলী দুঃখের দ্বারা প্রভাবিত এবং তিনি রানীর আশীর্বাদে এটিকে উন্নত করতে চান। এখানে আমরা মেটাফর দেখতে পাই। অ্যাপ্লিকেটেড স্টাইল দিয়ে কবির সংগ্রামী লেখনী বোঝানো হয়েছে। এবং শেষ লাইন, এই 4th নাম্বার স্ট্যান্জার এবং আমাদের আজকের ভিডিওর ইনভোকেশন পার্টের শেষ লাইন, এখানে বলা হচ্ছে দ্য হুইচ টু হিয়ার ভাউচসেফ ও ডিয়ারেস্ট ড্রেড আ ওয়াইল। দ্য হুইচ টু হিয়ার অর্থাৎ যা শোনার জন্য, ভাউচসেফ অর্থাৎ দয়া করে অনুমতি দাও, ডিয়ারেস্ট ড্রেড অর্থাৎ প্রিয় সম্মানিত ব্যক্তিত্ব, এখানে রানী এলিজাবেথকে মিন করছেন অবশ্যই, আ ওয়াইল অর্থাৎ কিছুক্ষণ। এই লাইনটার মানে দাঁড়াচ্ছে কবি রানী এলিজাবেথকে আহ্বান করছেন যেন তিনি কিছু সময় তার কাব্য শোনার অনুমতি দেন। এখানে আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাই, রানীর প্রতি সরাসরি সম্বোধন। শেষ 5 লাইনে কবি রানী এলিজাবেথের আশীর্বাদ কামনা করেছেন যাতে তিনি কাব্য লেখার শক্তি পান। কবি নিজের রচনাকে দুর্বল ও দুঃখময় বলে বর্ণনা করলেও তিনি বিশ্বাস করেন যে রানীর অনুগ্রহ তার কাব্যের মহিমা বৃদ্ধি করবে। এটাই ছিল আমাদের ফার্স্ট 4 স্ট্যান্জা, যেটাকে ইনভোকেশন পার্টও বলা হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি দ্য ফেয়ারি কুইনি বুক 1 ক্যান্টো 1 এর পুরোটা নিয়ে আসবো। সেই সাথে জানাতে পারো কোন কবিতার এক্সপ্লেনেশন চাচ্ছ, ডিটেলস চাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।